টুইস্টে ভরপুর, প্রতি মুহূর্তে থ্রিল জাগানো এমন একটা গল্প যা আপনাকে স্ক্রিনে আটকে থাকতে বাধ্য করবে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। বলছি সম্প্রতি রিলিজ পাওয়া সুপারস্টার রজনীকান্তের অ্যাকশন থ্রিলার ফিল্ম কুলি সিনেমার কথা। সাধারণ একজন কুলি যে কিনা একাই ভেঙে দেয় বিশাল মাফিয়া সাম্রাজ্য। কিভাবে আর কেনই বা সে করে এই কাজ? চলুন শুরু করা যাক টান টান উত্তেজনা মিশ্রিত কুলি মুভির গল্পটি। গল্পের শুরু হয় কিংপিং লজিস্টিক নামের একটা পোর্ট থেকে, যে পোর্টটা সাইমন নামের একজন মাফিয়া গভর্নমেন্টের কাছ থেকে লিজ নিয়েছে ৯৯ বছরের জন্য। কুলি, ইঞ্জিনিয়ার সব মিলিয়ে প্রায় ১৪,০০০-এর বেশি লোক এই পোর্টে কাজ করে। যারা এখানে কাজ করে তাদেরকে পোর্টে প্রবেশ করার আগেই নিজেদের নাম এন্ট্রি করে ফোন জমা দিতে হয়, কারণ সাইমন এই পোর্টের মাধ্যমে অবৈধ সব প্রোডাক্ট কেনাবেচা করে। সেসবের কোনো প্রমাণ যাতে বাইরে বের হতে না পারে সেজন্যই এই ব্যবস্থা। গোল্ড আর ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রোডাক্টের চোরাচালান হয় এখান থেকে। সব থেকে বেশি যে জিনিসের চোরাচালান হয় সেটা হচ্ছে ঘড়ি। বিভিন্ন লাক্সারি ঘড়ি এখানে চোরাচালান হয়, যেগুলোর মূল্য গোল্ড আর ডায়মন্ডের চাইতেও বেশি। যেসব শ্রমিক এখানে কাজ করতে আসে শুরুর দিকে তাদের সবারই একবার মেডিকেল চেক আপ নেওয়া হয়। কেন নেওয়া হয় সেটা কেউ জানে না। সাইমনের ডান হাত দয়াল নামের একজন লোক, যেখানে পুরো পোর্টের কাজকর্মই দেখাশোনা করে। চোরাচালান, মার্ডার থেকে শুরু করে এমন কোনো হেই কাজ নেই যা সাইমনের আন্ডারে হয় না। দেশে তৈরি সিন্ডিকেটের মূল হোতাই সে। বছরের পর বছর এসব অবৈধ কাজ চলছে, কিন্তু পুলিশের কাছে না আছে কোনো প্রমাণ আর না আছে এর বিরুদ্ধে অভিযানের সুযোগ। এই পাওয়ারফুল মাফিয়া সাইমন নিজের অবৈধ কাজের কোনো প্রমাণ পর্যন্ত ছাড়ে না কোথাও। সে পোর্টে মাঝে মাঝে আসে, সব সময় না। সাইমনের ছেলে অর্জুনের তার বাবার ব্যবসায়ের প্রতি কোনো আগ্রহ নেই, বরং সে সামান্য একজন কাস্টমস অফিসার হিসেবে কাজ করে। বাবার ব্যবসায় সরাসরি যুক্ত না হলেও কোনো সরকারি সহায়তার প্রয়োজন হলে সে করে। পুলিশের কোনো ইনফর্মার সেখানে ছদ্মবেশে কুলি সেজে তথ্য নিতে গেলে আর ফিরে আসে না, হঠাৎ করেই গায়েব হয়ে যায়। সাইমনের টিম তাদেরকে মেরে ফেলে ঠিকই, কিন্তু ডেড বডি আর খুঁজে পাওয়া যায় না। এদিকে সামান্য একজন কুলি, দেবা, যে কিনা কুলির কাজ ছাড়ার পর নিজেই একটা ম্যানশন তৈরি করেছে, যেটা নাম দিয়েছে দেবা ম্যানশন। এখানে বিভিন্ন ধরনের মানুষ ভাড়া থাকে। যদি কেউ শিক্ষার্থী হয় তবে তাদের ভাড়া কম, কিন্তু এখানে থাকতে হলে মেনে চলতে হয় অনেক নিয়ম। তবে সবচেয়ে বেশি যে নিয়ম ফলো করতে হয় সেটা হচ্ছে ড্রিঙ্ক করা যাবে না। দেবা ড্রিঙ্ক করাটা একেবারেই পছন্দ করে না। তার ধারণা ড্রিঙ্ক করা মানে নিজের জীবন নিজেই নষ্ট করে ফেলা। দেবা যে একেবারেই ড্রিঙ্ক করতো না তা না, বরং বছর ৩০ আগেও সে প্রচুর ড্রিঙ্ক করত। কেন সে ড্রিঙ্ক করা ছেড়েছে সেটা এক বিরাট রহস্য। একদিন হঠাৎ দেবার কাছে খবর আসে তার বন্ধু রাজশেখর মারা গিয়েছে, যার সাথে দেবার বহু বছর থেকেই কোনো প্রকার যোগাযোগ নেই। দেবা জানতে পারে যে রাজশেখরের ডেড বডি একটা রেলওয়ে প্ল্যাটফর্মে পাওয়া গিয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ হলো হার্ট অ্যাটাক। দেবা তার বন্ধুর শেষকৃত্যে যায় তাকে শেষ বিদায় দিতে। রাজশেখরের ৩ মেয়ে, তার বড় মেয়ে প্রীতি। দেবা যখন রাজশেখরকে দেখতে যায় তখন প্রীতি তাকে সেখান থেকে চলে যেতে বলে, এমনকি রাজশেখরের ডেড বডিতে তার সমর্পিত ফুল পর্যন্ত ফেলে দেয়। কেন প্রীতি দেবার সাথে এমন আচরণ করে, আর কেনই বা দেবার সাথে রাজশেখরের যোগাযোগ বিচ্ছিন্ন? চলুন সেই গল্পটাই জেনে আসি। আসলে দেবা রাজশেখরের একমাত্র আদরের ছোট বোনের হাজব্যান্ড, কিন্তু একসময় সে নিজের কুলি বন্ধুদের স্বার্থে নিজের স্ত্রীকে রেখে চলে যায়। সে কারণে তাদের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার সম্পর্কে এমন সব ঘটনা নিজের বাবা রাজশেখরের কাছে শুনেই প্রীতির দেবার প্রতি এমন মনোভাব তৈরি হয়েছে। যে মানুষটা আগে কোনোদিন খোঁজ নেয়নি সে মৃত্যুর পর খোঁজ নিতে এসেছে। এই ব্যাপারটাই প্রীতি মেনে নিতে পারছিল না। রাজশেখরের শেষকৃত্যের পর দেবা তার মৃত্যুর কারণ বিষয়ে খোঁজ নিতে থাকে। মৃত্যুর আগে রাজশেখর কি কাজ করত সেই বিষয়ে জানতে দেবা রাজশেখরের পুরনো অফিসে যায়। গিয়ে জানতে পারে রাজশেখর আসলে ৫ বছর আগেই চাকরি থেকে রিজাইন করেছিল। তারপর থেকে তার আর কোনো খোঁজ খবর ছিল না। এমনকি কেন সে রিজাইন করেছে সেটাও কেউ জানতো না। দেবা চেষ্টা করে রাজশেখরের আসল পোস্টমর্টেম রিপোর্ট কালেক্ট করে। তারপর প্রীতিকে নিজের সাথে কথা বলার জন্য কনভিন্স করে দেখা করে। সেখানে গিয়ে প্রীতিকে হসপিটাল থেকে যে পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়েছে আর তার কাছে যে আসল রিপোর্টটা আছে সেই দুটো মিলিয়ে দেখে। দেখা যায় যে প্রীতিকে দেয়া রিপোর্টের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক লেখা, কিন্তু আসল রিপোর্টে মৃত্যুর কারণ বুকে আঘাত পেয়ে কার্ডিয়াক ইনজুরি। পোস্টমর্টেম রিপোর্টের এমন হেরফের দেখে দেবার সন্দেহ হয়। দেবা বুঝতে পারে রাজশেখরের মৃত্যুটা স্বাভাবিক না, বরং তাকে মার্ডার করা হয়েছে। এটা সে প্রীতিকে বলে। তারপর প্রীতিকে সে আরও বলে যে বা যারা রাজশেখরকে হত্যা করেছে
তারা তাকে ও তার বোনকেও হত্যা করতে আসতে পারে। তাদের সিকিউরিটির প্রয়োজন, সে কারণে দেবা তাদের সাথে সাথে থাকতে চায়, যাতে করে খুনি বুঝতে পারে রাজশেখরের মেয়েরা এখনও একা না, বরং তাদেরকে দেখাশোনা করার কেউ আছে। তখন প্রীতি দেবাকে তিরস্কার করে বলে যে তাহলে এখন তাদের কি করা উচিত, নিজেদের স্বাভাবিক জীবন ছেড়ে দেবার সাথে গিয়ে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া। প্রতিশোধ নিলে কি তার বাবা তার কাছে ফেরত আসবে? আসবে না। তাহলে কি করা দরকার? কোনটা বেশি জরুরি, প্রতিশোধ নেওয়া নাকি নিজেদের জীবন নিয়ে সুন্দরভাবে বাঁচা? এরপর তাদেরকে একা থাকতে দিয়ে দেবাকে চলে যেতে বলে আর বলে সেও যাতে আর এই বিষয়ে মাথা না ঘামায়। কিন্তু দেবা জবাব দেয় রাজশেখর তার ভালো বন্ধু ছিল, সে তার খুনিদেরকে ছাড়বে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে একটা বারে যায় রাজশেখরের এক পরিচিত বন্ধুর কাছে, যাকে সে রাজশেখরের শেষকৃত্যে দেখেছিল। তার কাছে গিয়ে রাজশেখরের সম্বন্ধে সে কি জানে সেসব বলতে বলে। লোকটা যখন দেবার নাম জানতে পারে তখন বলে রাজশেখর তোমার কথা অনেক বলতো। এরপর দেবাকে লোকটা এটাও বলে সে যা যা জানে তার সবকিছুই দেবাকে বলবে। সে রাজশেখরের খুনিকে ধরতে দেবাকে হেল্প করতে চায়। লোকটা দেবাকে রাজশেখরের অফিসে নিয়ে যায় এবং বলে প্রায় 5 বছর যাবৎ এটা রাজশেখরের অফিস ছিল। নিজের পরিবার আর কাজ নিয়ে সে খুব ব্যস্ত থাকত। মেয়েদেরকে ডাক্তারি পড়াতে তার অনেক টাকার প্রয়োজন ছিল, যে কারণে রিসার্চ কোম্পানিতে নিজের জব ছেড়ে একটা যন্ত্র আবিষ্কার করার চেষ্টা শুরু করে। সে এমন একটা চেয়ার আবিষ্কার করার চেষ্টা করছিল যেটার মাধ্যমে হাই ভোল্টেজ বিদ্যুৎ ব্যবহার করে যে কোনো প্রাণীর মরদেহ মুহূর্তেই ভস্ম করা যায়, সেটা হবে পরিবেশ বান্ধব। রাজশেখরের ধারণা ছিল যন্ত্রটা গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভ হয়ে গেলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে, কিন্তু গভর্নমেন্ট তার এই প্রজেক্ট অ্যাপ্রুভ করে না। ফিডব্যাকে জানায় এই যন্ত্র যদি গুন্ডা মাফিয়াদের হাতে পড়ে যায় তাহলে তারা সহজেই ডেড বডি ভ্যানিশ করে দিতে পারবে, যেটা আসলে বিপজ্জনক। গভর্নমেন্ট শুধু তার যন্ত্র অ্যাপ্রুভ না করেই ক্ষান্ত হয়নি, বরং সেটা বাজেয়াপ্ত করে নিয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল, যেটা নিয়ে রাজশেখর স্বপ্ন দেখেছিল, তা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায়। রাজশেখর পড়ে যায় অকুল পাথারে, কিন্তু এই আবিষ্কৃত চেয়ারটাই নিয়ে আসে তার জীবনে আমূল পরিবর্তন। যাই হোক, রাজশেখরের এমন বাজে অবস্থা ততদিন পর্যন্তই ছিল যতদিন তার জীবনে সাইমনের আগমন হয়নি। সাইমনের ব্যবসা যেমন দিনে দিনে ফুলে ফেপে উঠেছিল, তেমনি বাড়ছিল তার শত্রু সংখ্যাও। সে কি কাজ করছে সেটা কেউ জানত না। অনেক চেষ্টার পরেও যখন সাইমনের বিষয়ে এইসব তথ্য জানতে পারেনি, তখন তারা সাইমনকে হত্যার পরিকল্পনা করে। একদিন সাইমনকে তারা আক্রমণ করলে ব্যাপক হতাহত হয়। তখন সাইমনকে প্রাণে বাঁচায় তার ডান হাত দয়াল। সাইমন নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে অনেক মানুষকে হত্যা করে ফেলে। খবরটা পুলিশের কাছেও পৌঁছে যায়। 22 জন মানুষকে সাইমন মেরে তো ফেলে ঠিকই, কিন্তু পুলিশ ইনকোয়ারি হওয়ার আগে এতগুলো ডেড বডি ডিসপোজ কিভাবে করা যাবে সেটা নিয়ে তৈরি হয় ঝামেলা। এত অল্প সময়ে এতগুলো ডেড বডি লুকিয়ে ফেলা কোনোভাবেই সম্ভব না। সাইমনের ছেলে অর্জুন কাস্টম ডিপার্টমেন্টে রাজশেখরকে হেল্প করেছিল। সে তার আবিষ্কৃত চেয়ারটার কথাও জানত। অর্জুন সাইমনকে সেই চেয়ারটার কথা জানায় আর বলে এটা দিয়ে বডিগুলো ডিসপোজ করা সম্ভব হবে খুব অল্প সময়েই। তখন সাইমনের টিম রাজশেখর আর প্রীতিকে তুলে নিয়ে আসে আর প্রীতির বাকি 2 বোনকেও আটকে রাখে। রাজশেখরকে হুমকি দেয় সে যদি এই ডেড বডিগুলো ডিসপোজ করতে হেল্প না করে তাহলে তাদেরকে মেরে ফেলবে। রাজশেখর আর প্রীতি বাধ্য হয়ে সাইমনকে হেল্প করতে রাজি হয়। তারা একে একে সবগুলো বডি ডিসপোজ করে। বিনিময়ে সাইমন রাজশেখরকে পারিশ্রমিক হিসেবে টাকা দেয় আর বলে পুলিশের কাছে গিয়ে লাভ নেই, কারণ পুলিশ মার্ডারের দায়ে আমাকে ধরলে সাথে তোমাকেও ধরবে, কারণ ডেড বডি ডিসপোজ করতে আমাদেরকে তুমি হেল্প করেছো। এরপর সাইমন তাকে পার্মানেন্টলি এই কাজে জয়েন করিয়ে নেয়। রাজশেখর সাইমনের হয়েই এই কাজ করতে থাকে। এইসব কথা শুনে দেবার ধারণা হয় রাজশেখর যদি সাইমনের হয়ে কাজ করে থাকে তাহলে সাইমন রাজশেখরকে হত্যা করেনি, এর পেছনে অন্য কেউ জড়িত। প্রীতি যেহেতু এই বিষয় সব জানে তাহলে তার জীবনও হুমকির মুখে, তাই সে প্রীতিকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে দয়াল একজন পুলিশ ইনফর্মারকে হত্যা করে। আর ডেড বডি ডিসপোজ করার জন্য তো রাজশেখর নেই, সে মারা গেছে। তাহলে ডেড বডি কি করবে? ভাবতে গিয়ে দয়ালের মনে পড়ে প্রীতির কথা। সে প্রীতিকেও দেখেছিল তার বাবার সাথে ডেড বডি ডিসপোজার মেশিনটা অপারেট করতে, তাই সে তার লোকজন পাঠিয়ে দেয় প্রীতি আর তার বোনেরা যে হোস্টেলে থাকে সেখানে। দয়ালের টিম সেখানে গিয়ে হাঙ্গামা করতে থাকলে তখন দেবা সেখানে গিয়ে পৌঁছায়, সবাইকে মেরে আহত করে। তারপর টিমের যে লিডার ছিল তার কাছে জিজ্ঞাসা করে সে কেন প্রীতিকে নিতে এসেছিল। যখন শুনে যে মেশিন অপারেট করার জন্য প্রীতিকে দরকার,
তখন সে গুন্ডাটাকে বলে সে নিজেও মেশিন অপারেট করতে পারে আর এই কাজটা সে করতে চায়, তাকে যেন সে দয়ালের কাছে নিয়ে যায়। এরপর সে প্রীতিকে সাথে নিয়ে সেই লোকটার মাধ্যমে দয়ালের কাছে যায়। দয়াল সব শুনে প্রীতি আর দেবাকে বডি ডিসপোজ করার কাজ দেয়। কাজটা করতে দিয়ে সে দূর থেকে তাদেরকে মনিটরিং করতে থাকে যে আসলেই তারা কাজটা করতে পারে কিনা। প্রীতি আর দেবা যখন এই কাজটা করতে পারে ঠিকমতো, তখন তারা রাজশেখরের পরিবর্তে তার জায়গায় এই কাজটা করতে থাকে। বিনিময়ে পারিশ্রমিক হিসেবে টাকাও পায়। এই কাজ করার পাশাপাশি দেবা সেই পোর্টে কর্মরত কুলিদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে থাকে, সবকিছু পর্যবেক্ষণও করতে থাকে যাতে রাজশেখরের খুনিকে বের করতে পারে। সেখানে সে নিজের একটা পাওয়ারফুল অবস্থানও তৈরি করে নেয়। যাই হোক, এক পর্যায়ে দেবা প্রীতিকে বলে তাকে আর কাজ করতে হবে না, সে নিজেই ম্যানেজ করে নেবে। কিন্তু প্রীতি মনে করে ইনকামের সব টাকা দেবা একাই আত্মসাৎ করতে চাচ্ছে, এই জন্যই তাকে মানা করছে। তাই প্রীতি রাজি হয় না এই কাজ ছাড়তে, কারণ তার নিজেকে চলতে হবে। এদিকে তার দুই বোনকে পড়াশোনা করানোর দায়িত্বও তার। এদিকে সাইমনের ছেলে অর্জুনের কাছে খবর আসে ঋষি নামের একজন আছে যাকে পুলিশের সাথে গোপনে কথা বলতে দেখা গেছে। সে দয়ালকে দায়িত্ব দেয় তাকে খুঁজে বের করতে। এদিকে সাইমনও আসছে এটা শোনার পর। দয়াল ঋষিকে খুঁজে বের করে রাখে। সাইমন এসে ঋষিকে তো মারেই, সাথে দয়ালকেও মেরে ফেলে, কারণ সে জানতে পেরেছিল দয়াল নিজেও একজন ইনফর্মার। সেদিন রাতেই সাইমন দেবা আর প্রীতিকে ডেকে পাঠায় ঋষি আর দয়ালের বডি ডিসপোজ করতে। ঋষির বডি সে চেয়ারের মাধ্যমে ডিসপোজ করতে বললেও সাইমন দয়ালের বডিটা কবর দিতে বলে, কারণ যাতে ভবিষ্যতে আবার কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইলে সেই কবরটা দেখে বিশ্বাসঘাতকতার কি শাস্তি তা মনে করতে পারে, ভয়ে যাতে আর বিশ্বাসঘাতকতা না করে। কবর দিয়ে যখন দেবা আর প্রীতি চলে আসবে, তখনই হঠাৎ দয়াল কবর থেকেই উঠে বসে। আসলে দয়াল মারা যায়নি, কিন্তু সবাই ভেবেছিল সে মারা গিয়েছে। কি করবে ভেবে না পেয়ে দেবা সাইমনের এক লোকের কাছে কল দিয়ে ব্যাপারটা জানায়। তখন লোকটা দেবাকে বলে দয়ালকে যাতে সে না মারে, কারণ সাইমনের অবৈধ বিজনেস দেখাশোনার মাধ্যমে দয়াল কোটি কোটি টাকার সম্পদ লুকিয়ে রেখেছে। সেগুলো সে কোথায় লুকিয়ে রেখেছে কেউ জানে না। তারপর সে দেবাকে বলে সে আসছে ওখানে, সেসব সম্পদের খোঁজ নিয়ে তবেই দয়ালকে আবার মারা হবে। তখন দয়াল দেবার কাছে প্রাণ ভিক্ষা চায় এবং বলে সে একজন পুলিশ অফিসার, ছদ্মবেশে এতদিন কাজ করছিল, তার পরিবার আছে যাদের সাথে দীর্ঘদিন তার দেখা হয়নি। দেবা যাতে তাকে ছেড়ে দেয়। প্রীতিও তখন দয়ালের কথা শুনে গলে যায়। সে দেবাকে অনুরোধ করে দয়ালকে ছেড়ে দিতে আর দয়ালের জায়গায় ঋষির লাশ কবর দিয়ে দিতে, তাহলে কেউ জানতেও পারবে না। সাইমন কোনোভাবে দয়ালের বেঁচে যাওয়ার খবরটা পেয়ে যায়। সে দেবাকে কল করে বলে দয়ালকে মেরে ফেলতে, তাহলে সে দেবাকে পুরস্কৃত করবে। কিন্তু দেবা দয়ালের কথা বিশ্বাস করে আর তাকে ছেড়েও দেয়। এদিকে সাইমনের যে লোক দয়ালকে বাঁচিয়ে রাখতে বলেছিল সে আসে। সে এসে যখন জিজ্ঞাসা করে যে দয়াল কোথায়, তখন দেবা জবাব দেয় তাকে মেরে ফেলেছে। সে জ্ঞান ফেরার পর চিৎকার করছিল, যদি চিৎকারের শব্দে এসব কেউ জানতে পেরে যায় তাই দয়ালকে মেরে ফেলতে হয়েছে। তারপর কবর দেওয়া হয়েছে। তখন লোকটা দেবাকে সাইমনের কাছে নিয়ে যায়। সাইমনের কাছে যাওয়ার পর সাইমন তাকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু তাকে মানা করে দেয় দেবা। তখন সাইমন তাকে বলে দয়ালকে মারলে তাকে সে পুরস্কৃত করবে বলেছিল। পুরস্কার স্বরূপ সে দেবাকে একটা ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় রাজশেখরকে যে মার্ডার করেছে সে আর কেউ না, বরং দয়াল নিজেই। দেবা দেখে মরার আগে দয়ালের কানে কানে রাজশেখর একটা কথা বলেছে। ভিডিওটা দূর থেকে ক্যাপচার হওয়ায় সে বুঝতে পারে না রাজশেখর আসলে কি বলেছে। সাইমন তখন আফসোস করে বলে তোমার বন্ধু মরার আগে কি বলে গেছে তা যে জানতো, তুমি এইমাত্র তাকেই খুন করে এলে। আসলে সাইমন ইচ্ছে করেই দেবাকে কাজে রেখেছে তার গতিবিধি নজরে রাখতে। এই বলে সাইমন সেখান থেকে অন্যদিকে চলে যায়। সাইমন তখনও জানে না দয়াল বেঁচে আছে। তখন দয়াল দেবাকে কল করে, তাকে বলে যে সে আসলে তাকে বোকা বানিয়েছে। দেবার এখন উপায়ও নেই যে সে কাউকে বলবে দয়ালকে সে না মেরে ছেড়ে দিয়েছে, কারণ বললে সাইমন তাকে মেরে ফেলবে। এদিকে দয়ালের হাতে প্রীতিবন্দী। দেবা যখন জিজ্ঞাসা করে রাজশেখর মরার আগে কানে কানে কি বলেছিল, তখন দয়াল জবাব দেয় পাওয়ার হাউস। আসলে যখন দেবা আর রাজশেখরের বন্ধুত্ব ছিল তখন দেবা পাওয়ার হাউস নামের মদ খেত। রাজশেখর বারবার তাকে মানা করত মদ খেতে, কিন্তু দেবা শোনেনি। সে রাজশেখরের বোন অর্থাৎ নিজের স্ত্রীকেও সময় দিত না, বরং নিজের কুলি ইউনিয়ন নিয়েই মেতে থাকত। রাজশেখর মরার আগে দেবার সেই মদের নামটাই বলেছিল। এটা শোনার পরে দেবা তখনই আবার সাইমনের বার থেকে 30 বছর পর পাওয়ার হাউস মদটা নিয়ে খাওয়া শুরু করে। খেতে খেতে সে সেখান থেকে চলে যায়
আর যাওয়ার আগে সে সেই লোকটাকে মেরে ফেলে, যে লোকটা দয়ালকে না মেরে জীবিত রাখতে বলেছিল তার সম্পদের হদিশ জানতে। যদিও সাইমন তাকে মারতে মানা করেছিল, কিন্তু সে শোনেনি। লোকটাকে মেরে মদ খেতে খেতে দেবা সেখান থেকে বের হয়ে আসে। দয়ালকে বাঁচিয়ে রাখাটাই হয়ে যায় তার জীবনের সব থেকে বড় ভুল। এদিকে দয়াল দেবাকে কল করে বলে, সাইমনের ওখানে আমি অনেক কাজ বাকি ফেলে রেখে এসেছি, কিন্তু দুনিয়ার চোখে তো আমি মরে গেছি। সেসব কাজ তাই আমার পক্ষে করা সম্ভব না। এখন সেসব কাজ তোমাকেই করতে হবে। যদি দেবা দয়ালের কথা মতো কাজ না করে তাহলে দয়াল প্রীতিকে মেরে ফেলবে। দয়াল আসলে রাজশেখরকে একটা কারণে খুন করেছিল। রাজশেখরের দয়ালের প্রতি সন্দেহ হওয়ায় সে তার বিরুদ্ধে সব ইনফরমেশন খুঁজে বের করে ফেলে। এসব ইনফরমেশন যাতে রাজশেখর সাইমনকে জানাতে না পারে তাই দয়াল রাজশেখরকে মেরে ফেলে। কিন্তু মরার আগে রাজশেখর দয়ালকে বলে যায় তাকে যদি মেরে ফেলে তাহলে আরও একজন আসবে, যে দয়ালকে, তার বসকে, এমনকি বসেরও বসকে একে একে মেরে ফেলবে। আসলে সে দেবার কথাই বলেছিল। দয়াল তখন মজা করে বলে, তোকে যদি মেরে ফেলি তাহলে তুই বলছিস তোর লোক এসে আমাদেরকে মারবে? আচ্ছা, সেই লোককে বলার মতো কোনো কথা আছে? মরার আগে সেটা না হয় আমাকেই বলে যা। এই জবাবে রাজশেখর তার কানে কানে দেবার প্রিয় মদ পাওয়ার হাউসের কথা বলেছিল। রাজশেখরকে কিভাবে মেরেছে সেটা দয়াল প্রীতিকেও একে একে সব শুনিয়েছে। সাইমন কাজের সূত্রে দেশের বাইরে ছিল। এই সুযোগে দয়াল দেবাকে দিয়ে নিজের সব কাজ করিয়ে নেয়। এমনকি এসব কাজ করানোর জন্য সে প্রীতির বোনদেরকেও বন্দি করে রাখে নিজের লোকদের দিয়ে। এদিকে দেবাকে সে একজনের থেকে একটা ব্যাগ নিয়ে তার অতি গোপনীয় একটা লকারে নিয়ে রেখে ছবি তুলে দিতে বলে। তখন দেবা দয়ালের ডিরেকশন অনুযায়ী সেই জায়গাতে গিয়ে কাজটা করে। এদিকে দয়াল তাকে এটাও বলে যে পোর্টের রেস্ট্রিক্টেড এরিয়াতে গিয়ে তার জন্য একটা ফাইল কালেক্ট করে আনতে। সাইমনের ছেলে অর্জুন তাদেরই পোর্টে কাজ করা কল্যাণী নামের এক মেয়েকে পছন্দ করত, কিন্তু সাইমনকে কথাটা বলার সাহস সে করে উঠতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় কথাটা সে দেবাকে বলবে, যাতে সে তার বাবাকে ম্যানেজ করে নেয়। এদিকে দেবা যখন ফাইল নিতে রেস্ট্রিক্টেড এরিয়াতে গিয়ে চাবি নিচ্ছিল তখন সেখানে অর্জুন চলে আসে। অর্জুনকে দেখে সে জানায় সে আসলে রাজশেখরের ইন্স্যুরেন্স পেপার নিতে এসেছে, কিন্তু তার এসব কাজে অর্জুনের কোনো খেয়াল ছিল না। সে চাচ্ছিল তার আর তার প্রেমিকের ব্যাপারটা জানাতে, কিন্তু দেবা তাকে ব্যস্ততা দেখিয়ে সেখান থেকে চলে যায় আর বলে পরে শুনবে। এরপর চাবি নিয়ে দয়ালের নির্দেশনা অনুযায়ী সে একটা ভোল্ট রুমের দিকে যায়। সেই রুমটা পাসকোড দিয়ে লক করা। পাসওয়ার্ড দয়াল তাকে বলে দেয়। ভেতরে গিয়ে সে দেখে সাইমনের কিছু গুন্ডা একজনকে বন্দি করে রেখেছে, যেখানে কিছুদিন আগেই সাইমনের দেয়া একটা গেমে জিতে 2 কোটি টাকা পেয়েছিল। দেবাকে দেখে তাদেরই একজন বলে যে আমরা তোমাকেও জানাতাম, এই লোককে যদি আমরা ইনফর্মার বলে চালিয়ে দেই তবে বস তাকে মেরে ফেলবে, তাহলে ওর সব টাকা আমাদের হবে। বস 4 দিন পর আসবে, ততদিন তাকে আমরা আমাদের ল্যাবে রাখবো। তারা দেবাকে অফার করে তাদের সাথে জয়েন করলে টাকার ভাগ সেও পাবে। দেবা রাজি হয়। পরে সবাই মিলে সেখান থেকে বের হয়ে গাড়িতে ওঠে। দেবা তাদের লিডারের সাথে গাড়িতে উঠে বসে। সেই লিডারের হঠাৎ খেয়াল হয় দেবা তো একজন সাধারণ কর্মী, সে কিভাবে এই রেস্ট্রিক্টেড এরিয়ার পাসওয়ার্ড জানলো। সে দেবাকে জিজ্ঞাসা করে তাকে কে পাঠিয়েছে। তখন অন্যান্য গুন্ডারা মিলে দেবাকে আক্রমণ করে, কিন্তু দেবা লড়াই করে জিতে যায়। সেখানকার সবাইকে মেরে ফেলে। এরপর গাড়িতে বন্দি করে রাখা সেই লোকটার কাছে যায়। সেই লোকটা আসলে ইনফর্মার। সেখানে থাকা কিছু ফাইল দেখিয়ে জিজ্ঞাসা করে এসব কি আর এখানে কি হচ্ছে। তখন লোকটা জবাব দেয় ফাইলগুলো কোনো অর্ডিনারি ফাইল না। সাইমন শুধু চোরাচালানি করে না, আড়ালে হার্ট ট্রাফিকিংও করে। হার্ট কালেক্ট করা হয় এখানে কাজ করা সাধারণ কুলিদেরকে মেরে। সে কারণে প্রথমে যারা জয়েন করে তাদের শারীরিক রিপোর্ট নিয়ে রাখা হয়। এসব ফাইলে মূলত এসব হার্ট ট্রাফিকিং এর ক্লায়েন্টদের লিস্ট আছে, যেখানে কিনা বিদেশের অনেক বড় হর্তাকর্তা ব্যক্তিরা জড়িত। নেক্সট হার্ট কালেক্ট করা হবে প্রীতির, সেটাও সে বলে। যাই হোক, এই পর্যায়ে এসে দেবা দয়ালের ব্যাক স্টোরি জানতে পারে। দয়াল আসলে একজন পুলিশ কনস্টেবল। তাকে ট্রেনিংয়ের সময় ইচ্ছে করেই আনফিট দেখিয়ে এই পোর্টে আন্ডারকভার মিশনে পাঠানো হয়েছিল, কিন্তু সে লোভে পড়ে যায়। পুলিশের সাথে মিল রেখেই সে পুলিশের ইনফরমেশনই বরং কাজে লাগাতে থাকে পোর্টের চোরাচালানে আর টাকা ইনকাম করতে থাকে। তারপর হঠাৎ পুলিশের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে নিজের সম্পদ গোছাতে থাকে। তার পরিকল্পনা ছিল প্রচুর টাকা ইনকাম করা, কিন্তু হঠাৎ সাইমন জানতে পেরে যায় আর তাকে মেরে ফেলে। কিন্তু সৌভাগ্যক্রমে সে এখনও বেঁচে আছে আর এখন দেবাকে ব্যবহার করে নিজের কাজ হাসিল করছে। প্রীতিকে আটকে রেখেছে নিজের কাছে, সবসময় নিজের হাতের সাথেই চেইন দিয়ে তাকে বেঁধে রাখে। দেবার লোকজন যদিও তার গতির ওপর নজর রাখছিল, কিন্তু কোনো স্টেপ নিতে পারছিল না,
যদি দয়াল প্রীতির কোনো ক্ষতি করে ফেলে সেই ভয়ে। এদিকে দয়াল দেবাকে কল করে একটা শেষ কাজ করতে বলে, সেটা হলো রাতে যখন অর্জুন পোর্ট থেকে বের হবে তখন যাতে দেবা তাকে নিজের গাড়িতে করে দয়াল যেখানে বলবে সেখানে নিয়ে যায়। দয়ালের প্ল্যান হলো কাজ সব শেষ করে টাকা নিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়া। দেবা অর্জুনকে রাতে ডেকে বলে অর্জুন তাকে যা বলতে চেয়েছিল সে তা শুনবে। তবে গাড়িতে যেতে যেতে অর্জুন তাকে বিশ্বাস করে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করলে দয়াল দেবাকে কল দিয়ে বলে গাড়ির ম্যাটের নিচে একটা বন্দুক আছে, সেটা দিয়ে অর্জুনকে গুলি করে মেরে ফেলতে বলে। কিন্তু প্রথমে দেবা অর্জুনকে মারতে রাজি হয় না, কারণ চোরাচালানের এই বিশাল সাম্রাজ্যে অর্জুনই একমাত্র সৎ ব্যক্তি। কিন্তু অর্জুনকে না মারলে দয়াল প্রীতিকে মেরে ফেলবে এমন হুমকি দেয়। তখন দেবা অর্জুনকে নিয়ে একটা নির্জন জায়গায় যায়, কিন্তু শেষ পর্যন্ত সে অর্জুনকে মারে না, বরং অর্জুনের সেই প্রেমিকা কল্যাণীকে সেখানে আগে থেকে নিয়ে এসেছিল। আর অর্জুনকে বলে এই পাপের সাম্রাজ্য থেকে কল্যাণীকে নিয়ে দূরে কোথাও চলে যেতে, এটাই শেষ সুযোগ। এদিকে দেবা যখন সেখানে অর্জুনকে রেখে ফেরত আসছিল তখন হঠাৎ তার ফোনে দয়ালের মেসেজ আসে যে সে অর্জুনকে ছেড়ে দিয়ে ভুল কাজ করেছে। তখন দেবার সন্দেহ হয় এত তাড়াতাড়ি দয়ালের কাছে ইনফরমেশন যাচ্ছে কিভাবে। সে বুঝতে পেরে যায় এসবের সাথে কল্যাণীও জড়িত। আসলে কল্যাণীও দয়ালের মতো পুলিশের ইনফরমার ছিল, তারা স্বামী স্ত্রীও ছিল। সে আর দয়াল মিলিয়ে এসব কাজ এতদিন ধরে করে আসছিল। কল্যাণী অর্জুনের সাথে প্রেমের নাটক করেছে সুবিধা নিতে। তাই পরদিন দয়াল যখন দেবাকে থ্রেট দিতে কল করে প্রীতিকে অনেক উঁচু বিল্ডিং থেকে ফেলে দেবার ভয় দেখায় তখন তার সেই পদক্ষেপ আর সফল হয় না। দেবা ভিডিও কলেই দয়ালকে দেখায় সে কল্যাণীকে সেই ইলেকট্রনিক চেয়ারে বেঁধে রেখেছে। প্রীতিকে যদি সে ফেলে দেয় তাহলে মুহূর্তেই সে কল্যাণীকেও মেরে ফেলবে। দেবা দয়ালকে আরও বলে সে দয়ালের লুকিয়ে রাখা সম্পদের ভোল্ট থেকে সব সম্পদও সরিয়ে ফেলেছে। আর দয়ালের লোকেরা যে প্রীতির অন্য দুই বোনকে আটকে রেখেছিল তাদেরকেও সে উদ্ধার করেছে, নিজের ম্যানশনে নিয়ে রেখেছে। সে এসব জানিয়ে দয়ালকে বাধ্য করে প্রীতিকে ছেড়ে দিতে। প্রীতি তখন দয়ালকে বেঁধে রেখে সেখান থেকে দেবার লোকের সাথে চলে আসে। এদিকে কল্যাণীকে যেখানে আটকে রেখেছে সেখানে দেবার সাথে আরও ছিল অর্জুন আর রাজশেখরের সেই বন্ধু লোকটা যে দেবাকে সাইমনের বিষয়ে ইনফর্ম করেছিল। সেই লোকটা দেবাকে বলে দেবার একটা সন্তান আছে, রাজশেখর তাকে বলে গেছে কেউ যদি দেবার মেনশনের ল্যান্ডলাইনে ফোন করে কুলি নাম্বার 5821 বলে তাহলে সেই তার সন্তান। এটা বলার জন্য রাজশেখর তার মেনশনে বারবার গিয়েও ফিরে এসেছে এই ভয়ে যে দেবা আবার ড্রিঙ্ক করা শুরু করবে। এটা শুনে দেবা তাকে আর অর্জুনকে কল্যাণীকে দেখে রাখার জন্য রেখে সেখান থেকে চলে আসে। সে মেনশনে কল করে জিজ্ঞাসা করে কেউ কল করে কুলি নাম্বার জিজ্ঞাসা করেছে কিনা। যখন জানতে পারে এমন কোনো কল আসেনি তখন সে নিজেই মেনশনের উদ্দেশ্যে যেতে থাকে যাতে এমন কোনো কল এলেও তার মিস না হয়। এদিকে দেবা আর অর্জুন জানতো কল্যাণী দয়ালের ওয়াইফ, কিন্তু দেবা সেখান থেকে চলে যাওয়ার পর সে অর্জুনকে বলে দয়াল তার বাবা আর মাকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে দিয়ে এসব করিয়েছে। এসব না করলে দয়াল তাকে আর তার বাবা মাকে মেরে ফেলতো। অর্জুনের সাথে প্রেমের অভিনয় করতে গিয়ে আসলে সে অর্জুনের প্রেমে পড়ে গিয়েছে। সে তার সাথে নতুন জীবন শুরু করতে চায় আর সে নিজেও দয়ালের একজন ভিকটিম। অর্জুন তার মিষ্টি কথায় ভুলে যায় আর চেয়ার থেকে বাঁধন খুলে দেয়, কিন্তু কল্যাণী মূলত এই পরিকল্পনার মূল হোতা। সেই উল্টো দয়ালকে দিয়ে এসব করাচ্ছিল। ছাড়া পেয়ে সে দেবার লোকদের মেরে ফেলে, অর্জুনকে আহত করে বন্দি করে ফেলে। এরপর দয়ালকে কল করে বলে প্রীতির পিছু নিয়ে তাকে ধরতে। দয়াল তখন প্রীতির পিছু নেয়। এদিকে সাইমনের লোকজন সাইমনকে একটা ভিডিও ফুটেজ দেখায়। ভিডিওতে দেখা যায় রেস্ট্রিক্টেড এরিয়াগুলোতে দেবা গিয়েছে আর সেখানে মারামারি করেছে। তখন সাইমনের মনে সন্দেহ হয় দেবা এসব রেস্ট্রিক্টেড এরিয়াতে কিভাবে গেল। সে মূলত দেবাকে ফলো করাতে লোক রেখেছিল। তারাই খবর দেয় যে কল্যাণী পালিয়ে গেছে আর অর্জুনকেও পাওয়া যাচ্ছে না। সাইমন কাজের উদ্দেশ্যে বের হয় আর বলে যায় যে সে দেবার কাছে পৌঁছানোর আগে যাতে অর্জুনকে খুঁজে বের করে ফেলা হয়। এদিকে প্রীতি দেবার লোকের সাথে পালাতে গিয়ে একটা ট্রেনে ওঠে, কিন্তু সেখানে তাকে ধরে ফেলে দয়াল। প্রীতির ওপর যখন দয়াল আক্রমণ করে তখন প্রীতির হঠাৎ তার বাবা রাজশেখরের কথা মনে পড়ে। রাজশেখর তাকে একটা নাম্বার দিয়ে বলেছিল কখনো খুব বেশি বিপদে পড়লে এই নাম্বারে কল দিয়ে কুলি নাম্বার 5821 বলতে। সে তখন কল দেয় আর কল রিসিভ করে দেবা। প্রীতি তখন কুলি নাম্বারটা বলে। প্রীতি বুঝতে পারে না যে কল দেবা রিসিভ করেছে আর দেবাই তার আসল বাবা, কিন্তু দেবা ঠিকই বুঝতে পারে প্রীতি তার মেয়ে। এদিকে দেবার লোক আর দয়াল ধস্তাধস্তি করার এক পর্যায়ে দুজনেই ট্রেন থেকে পড়ে যায়, কিন্তু ট্রেনের প্রীতির পেছনে সেই বগিতেই ছিল কল্যাণী, যেটা প্রীতি জানতো না। কল্যাণী দয়ালকে কল দিয়ে বলে দেয় অর্জুন কোথায় আছে আর সেখানে গিয়ে সাইমনকে ভিডিও কল দিয়ে অর্জুনকে খুন করবে।
এবং সাইমনকে সে জানাবে দেবার কথা মতোই সে এমনটা করেছে। সাইমন একটা প্রোগ্রামে গিয়েছিল, সেখানে দয়াল তাকে কল দেয়, তাকে জানায় দেবা সাইমনকে ধ্বংস করার পরিকল্পনা করেছে, সেই সবকিছুর মূল হোতা, আর সে এখন দয়ালকে বাধ্য করেছে অর্জুনকে হত্যা করতে। এটা বলে সে ভিডিও কলে সাইমনের সামনেই তার ছেলেকে হত্যা করে। আর এটা দেখে সাইমন রেগে গিয়ে দেবাকে ধরার উদ্দেশ্যে বের হয়। পরের স্টেশনে নেমে প্রীতি দেবার লোকজনকে খুঁজতে থাকলে সেখানে কল্যাণী আসে, এসে বলে দেবা তাকে পাঠিয়েছে প্রীতিকে মেনশনে নিয়ে যেতে। তারপর গাড়িতে উঠে বসে, কিন্তু সেই গাড়িটা আসলে দেবার পাঠানো গাড়ি ছিল না, বরং সাইমনের ছিল। তাই কল্যাণী যখন প্রীতিকে মারতে নিজের পায়ে লুকানো অস্ত্র বের করতে যায়, তখন গাড়িতে থাকা অন্য লোক তার দিকে অস্ত্র তাক করে থামিয়ে দেয়। সাইমনের নির্দেশ ছিল দেবার লোকেরা ব্যাপারটা দেবাকে জানায় যে প্রীতিকে সাইমনের লোকেরা নিয়ে গেছে। তখন দেবা তাদেরকে সেই গাড়ি পিছু করতে বলে, আর সেও প্রীতিকে ছাড়ানোর উদ্দেশ্যে বের হয়ে যায়। এদিকে সাইমন দয়ালকে কল দিয়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই কল্যাণীকে তার সামনে খুন করে। তখন দেবা সেখানে পৌঁছালে সাইমন তাকে বলে দেবা তার কাছ থেকে যেসব ফাইল সংগ্রহ করেছে বা যেসব কাজ তার বিরুদ্ধে করেছে তাতে তার কিছুই আসে যায় না, কিন্তু সে যে দয়ালকে হত্যা করতে বলেছিল সেটা করেনি বলেই আজ তার ছেলে মরেছে। এখন সে তার ছেলেকে আর কোনোভাবেই ফিরে পাবে না। দেবার জীবনে কেউ নেই, কিন্তু রাজশেখরের মেয়ে প্রীতি তার মেয়ের মতোই। তাই সে যদি প্রীতিকে মেরে ফেলে তাহলে অন্তত সে যতটা কষ্ট পেয়েছে তার কিছুটা হলেও দেবা পাবে। এটা বলে সাইমন নিজের লোককে ডেকে প্রীতিকে ভেতরের অপারেশন রুমে পাঠিয়ে দেয়। তারপর দেবাকে বলে প্রীতির হার্ট তার শরীর থেকে বের করে নেওয়া হবে। দেবা এক জটিল পরিস্থিতির সামনে দাঁড়ায়, সেখানে সে নিজেকে বাঁচাবে নাকি প্রীতিকে। যাই হোক, তখন দেবা সাইমনকে একটা গল্প শোনায়। সাইমন বারবার দেবাকে বলতো তাকে তার পরিচিত লাগছে। সেই পরিচিত লাগার পেছনের ঘটনাই দেবা বলে ৩৫ বছর আগে দেবা আর তার মতোই ৬০ জন কুলি জীবিকার সন্ধানে একটা ইম্পোর্ট এক্সপোর্টিং কোম্পানিতে কাজ শুরু করে। সেখানে তাদেরকে যা বলা হতো তারা সেটাই করত। সেখানেই দেবার পরিচয় হয় রাজশেখরের সাথে। রাজশেখর দেবাকে অনেক ভালোবাসতো, নিজের বাড়িতে থাকতে দিয়েছিল, এমনকি নিজের বোনের সাথে বিয়েও দিয়েছিল। পোর্টের কাজের ক্ষেত্রে এসব কুলিরা তাদের বসকে বিশ্বাস করত। একদিন সেই বস একটা কাজে তাদেরকে বিদেশে পাঠায়, আর সেখানে পুলিশের রেড পড়ে। তারা যেসব পণ্য নিয়ে গিয়েছিল সেসব বক্সে বহুমূল্যের ড্রাগ ছিল। বস তখন নির্দোষ কুলিদের ওপর দোষ চাপিয়ে দেয়, তারা হেল্পলেস ছিল। সেই দেশের নিয়ম অনুযায়ী ড্রাগের সাথে কেউ ধরা পড়লে শাস্তি একটাই ছিল, যাবজ্জীবন কারাদণ্ড। তখন তাদেরকে বলা হয় সব মিলিয়ে তোমরা ৪০০ জনের মতো আছো, যদি ১০০ জনও নিজের ওপর দোষ নিয়ে নাও তাহলে বাকিরা বেঁচে যাবে, তাদেরকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। তার মাঝে ৬০ জন দেবার কাছের ছিল, যারা নিরপরাধ হওয়া সত্ত্বেও স্যারেন্ডার করেছে। তখন বেছে বেছে যারা অবিবাহিত বা যাদের কেউ নেই তারাই অপরাধ স্বীকার করে। দেবা সেই কুলি বন্ধুদের সাথে থাকতে নিজেও দোষ স্বীকার করতে গেলে রাজশেখর তাকে মানা করে, কারণ তার স্ত্রী আছে। কিন্তু দেবা নিজের কুলি ভাইদের সঙ্গ ছাড়ে না। এভাবে নিজের পরিবারকে বিসর্জন দেওয়াতেই রাজশেখর আর দেবার মধ্যে ক্ল্যাশ তৈরি হয়। যাওয়ার মাঝপথে গিয়ে তারা বুঝতে পারে তাদেরকে মেরে ফেলা হবে। বুঝতে পেরে তাদের সাথে ফাইট করে দেবা ২০ জন কুলিকেই বাঁচাতে পারে, বাকিরা মারা যায়। ফিরে এসে যে বসের কারণে এমন হয়েছে দেবা তাকে মেরে ফেলে। তাদের বস ছিল আর কেউ না, বরং সাইমনের বাবা জ্যাভিয়ার। সেখানেই সাইমন দেবাকে দেখেছিল, যে কারণে তাকে তার পরিচিত লাগছিল। এরপর সাইমন আর দেবার ফাইট হয়, আর দেবা সাইমনকে মেরে ফেলে। মরার আগে সাইমন বলে যায় সেই এসবের মূল হোতা না, বরং তার ওপরেও কেউ আছে, তাকে মারলে সে এসে দেবাকেও মারবে। এরপর দেবার সঙ্গী আর দেবা মিলে সেই অপারেশনের জায়গা ব্লাস্ট করে উড়িয়ে দেয়, যেখানে সাইমন হার্ট ট্রাফিকিং করত। যাই হোক, সেখান থেকে বের হয়ে আসার পরে তাদেরকে অন্য একটা মাফিয়া দল চারদিক থেকে ঘিরে ফেলে এবং কিডন্যাপ করে নেয়। সবাইকে নিয়ে যাওয়া হয় একটা খোলা প্রান্তরের মতো জায়গায়, যেখানে অন্য একজন মাফিয়া আর তার ছেলে দাহা আসে। আসলে দাহার আন্ডারেই সাইমন কাজ করত। এসব অবৈধ সিন্ডিকেট ব্যবসার প্রধান হচ্ছে দাহা। দাহা প্রথমেই তার সব শত্রুকে গুলি করে মেরে ফেলে। তারপর তার বাবাকে জিজ্ঞাসা করে শত্রুদের তো মেরে ফেলেছি, বিশ্বাসঘাতকদের কি করব? তার বাবা জবাব দেয় মাথা কেটে মেরে ফেলতে। দাহা দেবাকে মারতে গিয়ে চিনে ফেলে। আসলে জেভিয়ারকে যেদিন দেবা মেরেছিল সেখানে দাহার বাবা আর দাহাও ছিল। পরে দাহা যখন মাফিয়া হয় তখন দেবাকে সে অনেক খুঁজেছে তার টিমে জয়েন করানোর জন্য। খুঁজে না পেয়ে সে ভেবেছিল দেবা মারা গিয়েছে। এখন সে দেবাকে বলে তার টিমে জয়েন করতে। এদিকে দাহা নিজেদের লোক দিয়ে
দয়ালকে সেখানে ধরে আনে। তবে দেবা দাহাকে বলে দয়াল তার শিকার, আর সে নিজ হাতে দয়ালকে খুন করে মাটি চাপা দিয়ে দেয়। এইসব ঝামেলা শেষ হওয়ার পরে প্রীতি তার বোনদেরকে নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছিল। প্রীতি তখনও জানতো না দেবা তার বাবা। সে দেবার কাছে রাজশেখরের বলা কুলি নাম্বার বলে জিজ্ঞাসা করে এটা কার কুলি নাম্বার, দেবা তাকে চিনে কিনা। দেবা জানায় সে আসলে এই কুলিকে চেনে না, তবে কোনো প্রয়োজন হলে প্রীতি যেন তাকে কল করে। প্রীতি তখন দেবাকে সরি বলে এই কারণে যে রাজশেখরের মুখে দেবার নিজের পরিবারকে ফেলে রেখে যাওয়ার ঘটনা শুনে শুনে সে দেবাকে ঘৃণা করত। কিন্তু এখন সে আসল ঘটনা বুঝতে পেরেছে। দেবার সাথে তার তিক্ততার সম্পর্ক শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু সে কখনো জানতে পারে না যে দেবাই আসলে তার বাবা। আর এখানেই মুভির গল্প শেষ হয়ে যায়। দর্শক, ক্ষমতা আর টাকার মোহ কিছু মানুষকে যেমন অন্ধকার পথে ঠেলে দেয়, তেমনি কিছু মানুষ থাকে যারা শত বাধা সত্ত্বেও ন্যায়ের পথে বলিয়ান। অসত্য লোভ মানুষকে কোনো না কোনো পর্যায়ে গিয়ে ধ্বংস করে দেয়, যেমন ধ্বংস হয়ে গিয়েছে জেভিয়ার আর সাইমন। কিন্তু সত্য আর ন্যায় অটুট হয়ে টিকে থাকে দেবার মতো মানুষদের সাথেই। এসব পাপের সাম্রাজ্য ধ্বংস করতে শুধু প্রয়োজন জনমানুষের একাত্মতা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।